প্রায় 12টা কি 12টাই বাজে। 50 টাকাটা বার করো। একটা ছোট ইনফরমেশন আছে, মন দিয়ে শুনবে। কতদিন আর অন্যের হয়ে বাঁচবে, লাইফ জ্যাকেট মাস্ট। অন্যের হয়ে ভাববে। সময় এসে গেছে দুদিন হলেও নিজের জন্য বাঁচার। তাই আমরা দুদিনের অফিস ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম শহরের কোলাহলের থেকে একটু দূরে। তবে আর দেরি কেন, আপনারা চলুন পুরো ভিডিওটা দেখতে দেখতে আমাদের সাথে একটু নিরিবিলি শান্তির কোলে। তবে শুরুটা আনন্দের হলেও তার যাত্রাপথের সেকেন্ড ধাপেই মুড গিয়েছিল বিগড়ে। আমরা যে ট্রেনের বুকিং করেছিলাম তা হাওড়া থেকে ছাড়ার সময় ছিল ভোর 6:30 বা বলতে পারেন 6:20, কিন্তু তা ছাড়লো প্রায় 11টায়। যাই হোক, যাত্রা যখন শুরুই হয়ে গেছে তখন আর মাথা খারাপ করে কাজ নেই। যেহেতু খুব ভোরে ঘুম থেকে উঠেছি তাই একটু তন্দ্রার মধ্যেই পুরো ট্রেন জার্নিটা কাটিয়ে দিলাম। অযথা সাসপেন্স না রেখে আমরা পৌঁছে গেলাম ঘাটশিলা স্টেশনে। আমাদের 2 রাত 3 দিনের জার্নি, আর আজকের এখনকার গন্তব্য আমাদের রিসর্ট। তার মাঝে একটু ব্রেকফাস্ট করে নিলাম মাঝ রাস্তায়, আর যেতে যেতে একটু উপভোগ করুন সবুজ পাহাড় আর রাস্তার। আমি এই জায়গায় আগে কখনো আসিনি, হয়তো এটা আমার একটা বড় ভুল ছিল। তাই এইবার ঠিক করলাম 2 দিনের একটা ছোট্ট ছুটিতে সেই ভুলটা ঠিক করব। সময়টা ছিল ফাল্গুন মাস, গাছে নতুন পাতা আসছিল আর প্রকৃতি ধীরে ধীরে নিজের রং বদলাচ্ছিল। ঘাটশিলার এই রূপ আমি ক্যামেরায় আর মনে ধরে রাখব, আর এই অনুভূতিটা পেতে হলে আপনাদেরও এই যাত্রার অংশ হতে হবে। তাহলে চলুন একসাথে এগিয়ে যাই। হাওড়া থেকে প্রায় 300 কিলোমিটার দূরে এই ঘাটশিলা ঘুরতে আপনি সহজেই ট্রেনে আসতে পারেন, অথবা বাই কার। সময় লাগবে মোটামুটি 5 ঘন্টা, আর ট্রেনে 3 ঘন্টা। এখানে থাকার জন্য বিভিন্ন ধরনের হোটেল আছে, তবে আমরা থাকলাম কেকাবনি রিসর্টে। রিসর্টে ঢুকেই একটু ডকুমেন্টেশন মানে চেক ইন পর্ব সেরে নিলাম। ঢুকেই প্রথমে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। বলাই বাহুল্য যে এটার স্বাদ অসাধারণ। এবারে একটু রুম ট্যুর করিয়ে দিই আপনাদের। এখন আমরা যাচ্ছি আমাদের রুমে। আচ্ছা, ওইটা একটা রুম আর এইটা আমাদের রুম। এটা হচ্ছে আমাদের ঘর, আর এই হচ্ছে ফ্রন্টের ভিউ। চলুন ঢোকা যাক। এই হচ্ছে দরজা। ভাবে এই হচ্ছে ঘরের ফুল ভিউ। কি নেই সবই আছে, আমার বউ আছে, একটা হিউজ টিভি, হিউজ একখানা, কি বলবো, এটা দুটো চেয়ার, একটা সুন্দর টেবিল। এখান থেকে ভিউ, ওই ওপরে ওরা থাকবে। একটা অসাধারণ সুন্দর বিশাল বড় খাট, আয়না, কিরকম অ্যামিনিটিস থাকে, কফি কাপ, গ্লাস, ওয়াটার বয়লার, দুটো ওয়াটার বটল। আচ্ছা, সুন্দর দিদিভাই দুটো বই আমার কাছে আছে, দুটো সাইড টেবিল, একটা সুন্দর সোফা, একটা হিউজ কাবার্ড, দু সাইডে কত কিছু রাখা যেতে পারে সেটা আপনারাই জানেন। আচ্ছা, যেটা একটা অসাধারণ জিনিস এই রুমে, সেটা হচ্ছে এই বাথরুমটা। আমার বউয়ের তো ভীষণই পছন্দ। একটা অসাধারণ সুন্দর বাথরুম, মানে এরকম জঙ্গলের ভিতরে এরকম একটা বাথরুম পাওয়া, মানে কি বলবো, সেপারেট গ্লাস দিয়ে সেপারেট করা শাওয়ার এরিয়া, ওয়েস্টার্ন কোমোড, সুন্দর বেসিন, টেবিল টপ বেসিন। এত বড় একটা জানি না কি কাজে লাগে। লাঞ্চের কথা বলে তারপরে যাবো বাদবিকিতে। দুপুরে পৌঁছেই আমরা এখানে খেয়ে দিয়ে নিলাম, মানে লাঞ্চটা করে নিলাম।
তারপর একটু ঘুরে দেখলাম রিসর্টটা। এই হচ্ছে কেকাবনি রিসর্টের এন্ট্রি পয়েন্ট, আর এই টেন্টগুলোই হচ্ছে স্টার্টিং প্রাইসের যে রুম সেগুলো। সত্যি বলতে খুব একটা বড় না, তবে খাওয়া দাওয়া নিয়ে 3,500 টাকা ঠিক আছে। আচ্ছা, এখানে কোনো রুমই ভেতরে ঢুকতে দিচ্ছে না, তাই দেখাতে পারলাম না। রুমগুলো পুরোটাই টেন্ট যেরকম হয় কাপড়। ব্যাক সাইডে এদের বাথরুমটা আছে। এখানকার রাত্রিবেলার ভিউটা আলাদা রকম, কারণ একটু গ্রাম্য ব্যাপারটা রেখেছে, কারণ এর মধ্যে সব মাটির লণ্ঠনের মতন ডিজাইন করে রাখা। আর তারপরে চললুম ঘুমোতে, কারণ সন্ধ্যাটা একটু আলাদা এখানে। হালকা ঠান্ডা হাওয়া বইছিল, আর সঙ্গে চলছিল ঝিঝি পোকার ডাক। তার সঙ্গে চলছিল আমাদের সান্ধ্য ভোজন, মানে ওই চাটা আর কি। আর তার মাঝে আপনাদের দেখাই কেন এই রিসর্টটা সন্ধেবেলাতে আলাদা। এরকম সিনিক ভিউ, রাতে ঝিঝি পোকার ডাক, তার সাথে খসখসে শুকনো পাতার আওয়াজ, যা এই সন্ধ্যেটাকে একটা আলাদাই জগতে নিয়ে যায়। রাতে তাড়াতাড়ি ডিনার করে নিলাম। এইভাবেই আমাদের প্রথম দিনের সমাপ্তি হলো। এখন বাজে প্রায় 12টা, কি 12টাই বাজে। এখনকার কেকাবনি ঠিক এরকম লাগছে, এই যে সব বন্ধ, মানে তখনকার আলোর কেকাবনি আলোয় ভরা, দিনের বেলা তারপরে রাতের বেলা, আর এই গভীর মাঝরাতে কেকাবনির আলাদাই সৌন্দর্য, এক আলাদাই মায়াবী ভিউ তৈরি হয়ে আছে। এইসব ভিউ পাওয়ার জন্য বা এই জিনিসটা উপভোগ করার জন্য একবার হলেও এখানে আসতে হবে। আজকের মতন গুড নাইট। প্রকৃতিটা কত সুন্দর না, এই শহরের কোলাহল, ইটবালি পাথরের জীবন,
অফিস, ঘর ঘর অফিস। মাঝে মাঝে প্রতিটা মানুষেরই একটু এইসবের থেকে ছুটি নিয়ে প্রকৃতির মাঝে আসা উচিত। আজ আমরা একটু প্রকৃতির মাঝে কাটাই। দ্বিতীয় দিনে শুরু করছি একটা আলাদা কিন্তু খুব চেনা একটা অনুভূতি দিয়ে, যা আমরা প্রতি রাতেই খুঁজে বেড়াই অফিসের ক্লান্তি ভোলানোর জন্য। রাতে বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম কি জানি আজ আর বেরোতে পারবো কি না, কিন্তু তা নয়। একটু পরেই আমাদের ব্রেকফাস্ট চলে এলো। শাল মহুয়ার বন, শুনতে পাচ্ছেন পাখির সাউন্ডগুলো? ভোরবেলা এরকম পাখির গান কার না ভালো লাগে। একটু পরেই ব্রেকফাস্ট করতে যাব, চা খাওয়া হয়ে গেছে। একটা অসাধারণ ফিলিংস। জানেন তো এখানে ময়ূর ঘুরে বেড়ায়। তাদের দেখা কোনো পাইনি, তবে পাবো নিশ্চয়ই। কত রকম পাখির সাউন্ড, জাস্ট মনটা ভরে যাচ্ছে। ও হ্যাঁ, বলে রাখি, কাল রাত্রে বৃষ্টি হয়েছিল সকালবেলা পর্যন্ত, তাই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। আকাশটা মেঘলাও আছে। এরকম ওয়েদার, সাথে এরকম দৃশ্য আর এরকম ব্রেকফাস্ট, একবারে সকালটা পুরো জমে গেল। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের আজকের প্রথম গন্তব্যের পথে, বেলপাহাড়ি বা কেতকি লেক। বর্ষার পর এই জায়গাটার সৌন্দর্য আরও বেড়ে যায়। অনেকে এই জায়গাটা ভিজিট করে না, তো আমি রেকমেন্ড করব অবশ্যই একবার হলো এই জায়গাতে আসতে। এখানকার পরিবেশ আপনাদের অবশ্যই ভালো লাগবে। এর পরের ডেস্টিনেশন ধাংরি কুসুম ওয়াটারফলস। বলো, কি বলছো? অনেক কষ্ট করে যেতে হচ্ছে আমাদের। ওফ, একটা অদ্ভুত পথ, পাথরের। হ্যাঁ, রাস্তা আপনারা যেমন দেখছেন ঠিক তেমনটাই, পাথুরের রাস্তা। তবে কথায় আছে, জার্নি ইজ মোর বিউটিফুল দেন দ্য ডেস্টিনেশন। এই এত কষ্ট করে যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে ধাঙ্গি কুসুম। অবশেষে এসে পৌঁছালাম একটা ছোট্ট শিব মন্দির, কুড়ে ঘরের মধ্যে বাবা ভোলানাথ বসে আছেন। ওয়াটারফলস কেমন তা এখনও জানি না, তবে রাস্তাতে দেখা মিলল মহাদেবের। এতটা উঁচুতে এসে বাবার দেখা, ভোলা বাবার। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি একটা ওয়াটারফলসের দিকে। এখানেই ঝর্ণার দৃশ্যটা কতটা ভালো পাবো জানি না, কারণ ঝর্ণা ন্যাচারালি বর্ষাকালেই ভালো হয়। আমরা যে সময় এসেছি সে সময় অতটা ভালো জল পাবো বলে মনে হয় না। অবশেষে আমরা ঝর্ণা, যা বলেছিলাম তাই, জল না মাত্রই। ওয়াটারফলস
সাধারণত বর্ষাতেই ভালো লাগে, তাই আমি খুব একটা আশাবাদী ছিলাম না। তাই আমি বলবো যারাই এখানে আসতে চাও তারা বর্ষার টাইমটাতেই এসো, এর দৃশ্য তখন আলাদাই হবে। আমরা এখন আছি হুদহুদি ওয়াটারফলস। বর্ষাকাল হলে এর দৃশ্য আলাদাই হতো। দেখা যাক এখান থেকে ভিউটা কেমন লাগে। ওই যে আমার বউ বসে আছে ওখানে। চলো এবারে যাওয়া যাক নেক্সট স্পটের দিকে। জলের স্রোত কম, কিন্তু জায়গাটা এখনো সুন্দর। আপনারা এখন দেখছেন লাইভ পাথর ভেঙে পাথর কেটে থালা তৈরি করা। ফেরার পথে এখানকার হস্তশিল্পের কিছু নমুনা দেখলাম, যা অসাধারণ। পাথর কেটে কিভাবে আর কতটা সুন্দর কারিগরি করা যায় তা নিজের চোখে না দেখলে খুব বড় একটা এক্সপিরিয়েন্স মিস করতাম। দেখুন কি নিখুঁত হাতের কাজ। এরপর আমরা গেলাম তারাফিনি ব্যারেজ। আমরা আছি তারাফেনী ব্যারেজে। এই ড্যামটা ঘাটশিলার এক অন্যতম টুরিস্ট স্পট। আর এখানে ওরকম খাবারের একটা দোকান আছে, অনেক কিছু পাওয়া যায়, আসলে খেতে পারেন। দাম মাত্র 20 টাকা করে। এরপর আমরা পৌঁছলাম আমাদের আজকের শেষ ডেস্টিনেশন খাগড়া ওয়াটারফলস। কালো আর ধূসর রঙের পাথরের মাঝ দিয়ে বয়ে চলেছে জলের স্রোত। চারিদিকে উঁচু গাছে ঘেরা জঙ্গল, যা এই জায়গাটার একটা আলাদা মাত্রা তৈরি করেছে। আজকে আমাদের ঘুরতে ঘুরতে বেশ বেলা হয়ে গেছিল, তাই রিসর্টে পৌঁছেই আগে আমরা লাঞ্চ করে নিলাম। আমাদের আজকের বা বলতে পারেন এই কেকাবনি রিসর্টে আমাদের এইবারের মতন শেষ সন্ধ্যাটা শুরু করলাম বেশ রং বেরঙের ড্রিঙ্কস দিয়ে, যা এই রিসর্টেই পাওয়া যায়, সাথে কিছু পকোড়া আর স্ন্যাক্স। রাতের বেলায় বেরিয়েছি। তারপর আমরা এই মায়াবী রিসর্টের রাতের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বিলীন হতে তাকে শেষবারের মতন দেখতে আবারও বেরিয়ে পড়লাম আরও একবার রিসর্টটা ঘুরে দেখতে। না, ডিনার সেরে আজকের মতন ঘুম না আসলেও খানিকটা বাধ্য হয়েই ঘুমোলাম, এটা জেনেও যে কাল সকাল হলেই আমরা চলে যাব আবারও সেই পুরনো রুটিনে, আবারও সেই রোজ নামচার বাধ্যবাধকতায়। সকাল হতেই শুরু হয়ে গেছিল তোড়জোড় ব্যাগ গোছানোর, এই বিশুদ্ধ বাতাস ছেড়ে যাওয়ার। কেকাবনি রিসোর্টের এইবারের মতো শেষ ব্রেকফাস্ট, পেটাই পরোটা, ডিম সেদ্ধ আর চানা, জুসটা আছে। তাহলে হোক খাওয়া দাওয়া এবারে। ব্রেকফাস্ট করে শেষবারের মতন রিসর্টকে বিদায় করে বেরিয়ে পড়লাম
আমাদের যাত্রাপথে। আজ শেষ দিন, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে আমরা বেরোবো। শেষবারের মতো রিসর্টকে বিদায়। আমরা এবারে বাড়ির পথে। ওই যে আমাদের গাড়ি, 11:30 বাজে, তাহলে আমরা বেরোলাম বাড়ির পথে। আগে থেকেই ঠিক ছিল ফেরার পথে যতটা হয় ততটা সম্ভব ঘাটশিলার সাথে পরিচয় করব। 50 টাকাটা বার করো। ঘাটশিলা বা ঝাড়খণ্ডের সবচেয়ে জনপ্রিয় জায়গা এই বুরুডি ড্যাম। আচ্ছা, আমাদের ঘাটশিলায় আজকে এখন প্রথমে এসেছি বুরুডি লেক। ট্রেন খাওয়া দাওয়া পরে হবে, এখন ঘুরে বেড়াই। বুরুডি লেকে এসে এটা তো মাস্ট, বোট পার হেড 100 টাকা করে, আমরা 4 জন আছি, 400 টাকা। বোটে উঠে পুরো বোটটা লেকটাকে ঘোরাবে। চলুন দেখি কেমন লাগে। লাইফ জ্যাকেট মাস্ট, সবার জন্যই লাইফ জ্যাকেট। ওঠা যাক। যারা এই ঘাটশিলা এসেছো, এই লেক তারা অবশ্যই ঘুরে গেছো, বা যারা আসোনি তারা অবশ্যই এসো। এই দৃশ্য কোনোভাবেই মিস করো না। এই জায়গাটা বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। বোটিং করলে এই জায়গাটা সবচেয়ে কাছ থেকে অনুভব করা যায়। সত্যি বলতে আমি পুরো সন্তুষ্ট হতে পারলাম না, আর এই অসম্পূর্ণতাই আমাকে আবারও এখানে টেনে আনবে। এর পরের ডেস্টিনেশন সুবর্ণরেখা নদী, তবে তার মাঝে পড়ল ফুলডুংরি পাহাড়। তবে একে পাহাড় বলা ঠিক উচিত হবে না, একটা ছোট্ট টিলা ধরনের, তবে বেশ খাড়াই। কিছু লোক নামছিল, আমাদেরকে জিজ্ঞেস করলাম, বললো সেরকম কিছু নেই, একটা মন্দির আছে। এত এসে যখন গেছি যাই দেখেই নি কি আছে। একটু উঁচুতে, মানে ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, বাট খুব বয়স্ক লোক হলে প্রবলেম হতে পারে, একটু হাঁপানি হতে পারে। আমি প্রায় উপরে পৌঁছে গেছি, এবারে দেখা যাক আমাদের জন্য উপরে কি অপেক্ষা করছে। উপরে উঠেই দেখতে পেলাম একটা ফ্ল্যাট গ্রাউন্ড, আর গোল করে ঘেরা মাঝখানে বড় একটা গাছ। যারা আদিবাসী তারা এখানে পুজো করে, বসার জন্য সুন্দর জায়গা আছে। একটা মন্দিরও ঠিক বলা যায় না, বাট কিছু পুজো টুজো হওয়ার ব্যাপার আছে এখানে। দূরে একটা হাই রোড দেখা যাচ্ছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেক লেখাই এখান থেকে প্রভাবিত হয়েছে। আর সেরকম কিছু দেখার নেই, তাই আর সময় নষ্ট না করে নেবেই যাচ্ছি। ঝাড়খণ্ডে ঘুরতে গেলে প্রকৃতি আর বিশ্বাসের এই মেলবন্ধন অনেক জায়গাতেই দেখা যায়। আমরা এবার সুবর্ণরেখা নদীর ধারে, রাতমোহনায়। এই দূরে যারা দেখছে তারা সবাই মাটি কোপাচ্ছে। পূর্ণিমার রাতে চাঁদের আলো এই নদীতে পড়ে ঝলমল করে ওঠে, তাই সেখান থেকে এর নাম রাতমোহনা হয়েছে। এই হচ্ছে সেই জায়গা যেটাকে বলে রাতমোহনা। এখানকার জলের স্রোতের শব্দ যা মুগ্ধ করে তুলবে যে কোনো প্রকৃতি প্রেমীদের। সব ধারে ধারে মনে হচ্ছে এগুলো সোনাই খোঁজা হচ্ছে। হ্যাঁ, সোনা খোঁজা হচ্ছে।
ওই যে মাটি কোপানো হচ্ছে, এগুলো সব সোনার খোঁজে। এর পাশেই আছে এক লুকিয়ে থাকা ওয়াটারফলস, যার ওপর থেকে ঝরে পড়া জল ভেসে এসে মিশে গেছে এই সুবর্ণরেখার বুকে। এটা হচ্ছে রাতমোহনা ঝর্ণা। শোনা যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জীবনের শেষ সময়গুলো এখানে কাটিয়েছিলেন। এই জায়গার সৌন্দর্য তার লেখাতেও ছাপ ফেলেছে। সোনা আছে কিনা জানি না, কিন্তু মাছ প্রচুর। এই যে তিন দিন করে পালাচ্ছে সব। আর ওনার কথাই যখন হলো, তখন চলো এবারে যাওয়া যাক ওনার পৈতৃক ভিটায়, যা এখান থেকে ঘাটশিলা স্টেশন পৌঁছাবার মাঝেই পড়ে। এগুলো হচ্ছে অরিজিনাল পাণ্ডুলিপি, তাই তো? পথের পাঁচালীর। এই বাড়িতে দেওয়া রেখেছেন, যেটা শোনালাম আপনাদেরকে, এখানে রেখেছেন। এই জন্য টুরিয়ারি দাম দিয়ে আছেন, বিভূতিভূষণের যে ফরেস্ট অফিসারের পোশাকগুলো পরে আছেন। এগুলো মোটামুটি ধরুন 95 বছর হয়ে গেছে। এখন ওনার বৌমা মানে তারাদাস বাবুর বউ আসলে থেকে ভালোভাবে পরীক্ষা দিবেন। এবং একজন বাঙালি হয়ে অতি অবশ্যই এখানে একবার হলেও আসতেই হতো। সেই ছোটবেলার শঙ্করের স্রষ্টার ভিটে বাড়ি অবশ্যই দেখতে হতো, যার লেখা আমরা ছোটবেলা থেকেই পড়ে বড় হয়েছি বলতে পারেন। অনেকেরই প্রথম অ্যাডভেঞ্চার বই চাঁদের পাহাড়। সেই চাঁদের পাহাড়ের স্রষ্টার অরিজিনাল বাড়ি এটি। তা এখন যদিও বা এটা রিনোভেট হয়েছে 2007 সালে। 8:15 রাত্রির। এই যে আগের ট্রেন ক্যান্সেল করে ইস্পাত আসছে, তাও 5 ঘন্টা লেট। অনেক ভাবনা ভালোবাসা জমিয়ে এইবারের জার্নি থেকে ফিরলাম, কারণ আবারও আমাদের যেতে হবে কিছু নতুন, যা আমাদের হয়তো না দেখা না জানা এমন জায়গায়, যেখানে আছে শুধু স্মৃতিতে লিখে রাখার মতন কিছু গল্প। এখান থেকেই আজকের মতন বিদায় নিচ্ছি। আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।